বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাই ক্লাস্টার চ্যানেলে আজকে আমি যে ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে আমরা জানি যে এখানে শিক্ষার্থীদের শিখন অবস্থান যাচাই 2025-এর জন্য আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি নির্দেশনা রয়েছে এবং তারই আলোকে সারা দেশে সাব ক্লাস্টার প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। তো সুতরাং এই বাংলা, গণিত এবং ইংরেজি বিষয়ের এই অবস্থানটি কিভাবে যাচাই করতে হবে শিক্ষার্থীদের তা আমরা আজকে দেখাবো। তো এই ভিডিওতে আমরা দেখাবো যে বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কিভাবে করব এবং রেকর্ড কিপিংটা কিভাবে সম্পন্ন করব তারই একটা সংক্ষিপ্ত ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। তো আমি প্রথমে যে বিষয়টি বলতে চাই যে এখানে দেখি যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের শিক্ষার্থীর শিখন অবস্থান যাচাই। তো এখানে বিদ্যালয়ের নাম, শিক্ষার্থীর নাম, জেন্ডারের জন্য টিকচিহ্ন দেওয়া আছে, রোল নম্বর, শাখা একটা লেখা আছে। তো আমরা বলতে চাই যে এই বিষয়টা আমরা প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য একটা রেকর্ড রাখার জন্য বিদ্যালয়ে সংরক্ষণ করব, কিন্তু বাস্তবিক এখানে প্রথম প্রশ্নটায় যেটা দেয়া আছে যে বর্ণগুলো সঠিক উচ্চারণে পড়ো, এখানে আমরা দেখতে পাচ্ছি কতগুলো স্বরবর্ণের চিত্র দেয়া আছে। তো এটা আমি অনেক শিক্ষকের সাথে কথা বলে তাদেরকে প্রাথমিকভাবে জানতে চেয়েছি যে আসলে এটা কিভাবে আপনি শ্রেণীকক্ষে মূল্যায়নটা করবেন। অনেকেই মত দিয়েছেন যে তারা এটিকে একটি চার্ট দেখিয়ে মূল্যায়ন করবেন। তো আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই যে এটি চার্ট না দেখিয়ে মূল্যায়ন না করে, কারণ চার্টটা আমরা টিচিং লার্নিং অ্যাক্টিভিটিসের মধ্যে প্রয়োগ করতে পারি, কিন্তু অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমার 11টি স্বরবর্ণ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকেই যেহেতু যাচাই করতে হবে, এখানে 1-to-1 অ্যাপ্রোচে আমরা এটাকে বর্ণ কার্ড বানিয়ে নিতে পারি এবং রঙিন বর্ণ কার্ড করে তারপরে প্রত্যেক শিক্ষার্থীর কাছে গিয়ে আমরা জানবো এবং এটার একটা রেকর্ড রাখবো। আমি একটা আলাদা ডায়েরি যদি মেনটেন করি, তো সেখানে আমার প্রত্যেকটা শিক্ষার্থী যাতে এই বর্ণটা চিনতে পারে, যারা চিনবে না তাদেরকে আমি আলাদা করে মার্ক করে রাখবো যে এই বর্ণটা চিনে নিই। অথবা এরকম হতে পারে যে এটা যদি প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আমি এটা ব্যবহার করি, তাহলে এই 1 নম্বর এই আইটেমটাই আমি শিক্ষার্থীদেরকে দেখিয়ে প্রত্যেকটা বর্ণ তাকে দেখিয়ে জিজ্ঞাসা করার পরে যেই বর্ণটা পারবে না সেটাকে আমি যদি লাল কালি চিহ্ন দিয়ে করে রাখি, উপরে শিক্ষার্থীর নাম লেখা থাকে, তাহলে এই রেকর্ডটা একটাভাবে সংরক্ষিত হতে পারে। কিন্তু কোনো অবস্থায় চার্ট দেখিয়ে হোল ক্লাস অ্যাক্টিভিটিসের মাধ্যমে যদি যাচাই করতে যাই তাহলে প্রকৃত চিত্র আসবে না। তারপরে 2-এ আছে আমার ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে ওই 1-এর মতোই একই কথা। তো সুতরাং আমরা সেদিকে যাচ্ছি না। তারপরে প্রশ্ন 3 এবং 4, এখানেও যে বিষয়টা আছে, তবে আরেকটু বিষয় না বললেই না যে 1 এবং 2-এর দুটির ক্ষেত্রেই আমরা বর্ণগুলো চেনানোর পাশাপাশি বর্ণের যাতে সঠিক উচ্চারণে পড়তে পারে এই পড়াটাও আমরা, অর্থাৎ সঠিক উচ্চারণ যদি কারো ভিতরে ব্যত্যয় বিচ্যুতি থাকে, অনেক বর্ণ আছে যে পারিবারিকভাবে ভুলভাবে শিখে আসে, হয়তো বর্ণটা চিনেও, যেমন নাম বলা হয় আডুবাঙ্গা দ, কান্দেবাড়ি ধ, পেটকাডা মদিনার স, এই টাইপের যেন নামগুলো না বলে। যদি শিক্ষার্থীরা বলে, সেটা আমরা যখন অ্যাসেসমেন্টের পর্যায়ে যেহেতু আসি, এটা বেসলাইন সার্ভের মাধ্যমে করব, এখানে রেকর্ডটা রাখবো। পরবর্তীতে আমি যখন রিমেডিয়াল লার্নিংয়ের ক্ষেত্রে যাব তখন সেক্ষেত্রে তাকে রিমেডিটা দিয়ে দিব। আর যদি ছোট ক্ষুদ্র আকারে রিমেডি দিয়ে মনে করি যে এর দ্বারা ইমপ্রুভমেন্ট হয়ে যেতে পারে, তাহলেও আমি সেটা দিতে পারি। দেয়া যাবে না এরকম কোনো নিষিদ্ধ কোনো নির্দেশনা নেই। তারপরে আমরা প্রশ্ন 3 এবং 4-এর ক্ষেত্রে এখানে নমুনা হিসাবে কয়েকটি দেয়া হয়েছে। আমরা এটাকে অবশ্যই নমুনা হিসাবে নেব, কারণ বর্ণ দিয়ে শব্দ তৈরি করা এই মজার খেলা
শুধুমাত্র এই 5টা 7টা বর্ণের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে বিষয়টা তা না। এখানে যারা আইটেম প্রণয়ন করেছেন ওনারা আমাদেরকে একটু ধারণা দিয়েছেন, আমরা এই ধারণার আঙ্গিকে তৈরি করব। এখানে আরও কিছু স্বাধীন বর্ণ আসলে ভালো হতো, এখানে স্বাধীন বর্ণ একেবারে নেই বললেই চলে। তো আমরা কিছু স্বাধীন বর্ণও তৈরি করতে পারি। স্বাধীন বর্ণ আসলে কোন বর্ণগুলো, যেই বর্ণগুলো কোনো কার ছাড়া বা কোনো ফলা ছাড়া ব্যবহৃত হয়, যেমন ব, রস্বই, বই, তারপরে কলম, লবণ, হ্যাঁ, আম, এ জাতীয় অনেক স্বাধীন বর্ণ আমাদের পাঠ্যপুস্তকেও আছে। আমরা শিক্ষার্থীদেরকে যদি যারা একটু অপারগ, পারে না কোনো রকম বর্ণগুলো চিনতে পারছে, তো সেখান থেকে স্বাধীন বর্ণে যাব। স্বাধীন বর্ণের পরে আমরা কার চিহ্নগুলো, তারপরে এখানে যে বর্ণগুলো আছে রিফালা, তারপরে উকারযুক্ত, এই বর্ণগুলো আমরা তাদেরকে চেনাতে পারি। তবে এখানে শিক্ষকদের পরামর্শের জন্য যেটা বলবো, যে যদি এরকম হয় যে কোনো একটা স্কুল ধরা গেল যে সেখানে 18 জন বা 20 জন স্টুডেন্ট আছে, তো 20 জন স্টুডেন্টের মধ্যে 5 জন পাওয়া গেল যারা বর্ণই চিনে না। তো আমি যদি 1 এবং 2 আইডেন্টিফাই করে ফেলি যে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনেই না, তাহলে ওই 5 জনকে দিয়ে তো আমার 3 আর 4-এর এই বা শব্দ যাচাই করতে যাওয়ার দরকার নেই। এই 5 জনের ক্ষেত্রে আমি তখন তাদেরকে শ্রেণীকক্ষে অন্য কাজ দিয়ে এনগেজ রাখতে পারি। আরেকটা বিষয়, 1 2 3 4-এর মধ্যে মোটামুটি একটা কথা আসতে পারে বা সামনের ক্ষেত্রেও আসতে পারে। আমি কথাটি কমনলি বলে দিই। অনেক শিক্ষক আমরা জানি, যারা ইসিএল এর সাথে কাজ করেছি তারা এই পদ্ধতিটা জানি, আর যাদের ইসিএল এর কাজ করার সুযোগ হয়নি তারাও অনেকে জানা থাকলেও একটু সফট রিমাইন্ডার হিসেবে আমি এখানে বলতে চাই যে আমরা যখন একজন শিক্ষার্থীর 1-to-1 অ্যাপ্রোচে তাকে যাচাই করতে যাব, তখন শ্রেণীকক্ষের অন্যান্য যারা বাকি শিক্ষার্থী থাকবেন তাদেরকে আমরা কোনো একটা কাজ দিয়ে, হোক সেটা রং করা, হোক সেটা কোনো একটা জিনিস লেখা, হোক সেটা যে কোনো এনি অ্যাক্টিভিটিস মেবি, সেটা শ্রেণীকক্ষ মধ্যে তাদেরকে এনগেজ রাখবো, যাতে শ্রেণীকক্ষের শৃঙ্খলাটা বজায় রাখে, এবং এই কাজটা অবশ্যই তার শ্রেণী উপযোগী করে দিয়ে দিব। তারপরে এখানে পাস আছে। পাসে যে বিষয়টি আছে যে শূন্য স্থানে কোন বর্ণটি বসবে সেটিতে গোল চিহ্ন দাও। এখানে একটা মজার ঘটনা ঘটতে পারে যে অনেক শিক্ষার্থী আছে যে হয়তো ই বর্ণ চিনবে না, বা স্বরেয়া বর্ণ চিনবে না, বা স্বরেয়া বর্ণ চিনবে না, কিন্তু এখানে সে হয়তো দেখা যাবে যে সঠিকভাবে গোল চিহ্ন দিয়ে ফেলতে পারে। অর্থাৎ এই আইটেমটি করতে গেলে আমরা একদিনেই 5 নং আইটেমের যাচাই করতে পারি। 1 2 3 4-এ আমার সময় লাগবে, বেশ কিছুদিন সময় লাগবে। আমরা জানি যে এই সময়টা আমরা ভিডিও লম্বা হবে, এই জন্য ওই সময়ের দিকে যাচ্ছি না। আমার বিস্তারিত আরেকটি ভিডিও আছে, সেটা থেকে আমরা দেখে নিতে পারবো। সেটা হলো যে 24শে জুন থেকে আমাদের এই কার্যক্রমটা শুরু হবে এবং 10ই আগস্ট পর্যন্ত এই কার্যক্রম চলবে। সুতরাং অনেক সময় পাবো, তাড়াহুড়া না। 1 2 3 4 করতে গেলে আমাদের অনেক সময় লাগবে। 5 নম্বর এই প্রশ্নটা আমরা যদি একদিন এক ক্লাসে করতে চাই, কিন্তু সেক্ষেত্রে আমার একটু শিক্ষক হিসাবে দায় আছে বা সতর্কতার জায়গা আছে যে এইটা যেন কেউ কারোটা দেখাদেখি না করতে পারে। কারণ মজার ঘটনা অনেক ঘটতে পারে যে অনেকে স্বরেয়া বর্ণ চিনে না, কিন্তু সে পাশের জন বা অনুমান ভিত্তিক সে গোল চিহ্ন দিয়ে কিন্তু এখানে দিয়ে দিতে পারে, এইটাকে গোল চিহ্ন দিয়ে দিতে পারে, বা অথবা এখানে এই ইটের এইটাকে গোল চিহ্ন দিয়ে দিতে পারে। এই একটা বিষয়। আর একটা বিষয় হলো যে এই ছবিগুলোই ব্যবহার করতে হবে তা না, আমাদের টেক্সট বুকেও যথেষ্ট কালারফুল ছবি আছে। আমরা যারা শিক্ষকবৃন্দ আছি আমরা এই আইটেমটাকে ঠিক রেখে মাথায় রেখে আমরা নিজেরাও আইটেম তৈরি করে নিতে পারি এবং শিক্ষার্থীদের আমাদের যে বর্ণমালা চেনার যে দক্ষতা সেটা যাচাই করে নিতে পারি। তারপরে আছে প্রশ্ন 6, সেখানে আছে শিক্ষক অনুচ্ছেদটি পড়বে এবং শিক্ষার্থীকে 6.1 থেকে 6.4 নং প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করবে। শিক্ষক অনুচ্ছেদটি পড়বে এবং এইটা কিভাবে আদায় হবে, অর্জিত হবে, এটা আমি অনেক শিক্ষক আমার
যারা সম্মানিত সহকর্মী যারা আছেন, সম্মানিত শিক্ষকবৃন্দ, তাদের অনেকের কাছে মতামত জানতে চেয়েছি। তারা বলেছেন যে এটা শিক্ষক হোল ক্লাস অ্যাক্টিভিটিতে পড়াবেন, একজন পড়বেন, সবাই শুনবেন, তারপরে উনি একজন একজন করে প্রশ্নের উত্তর দেবেন। আমি বিনয়ের সাথে বলতে চাই যে এই পদ্ধতিটা যদি আমরা এইভাবে করি আদায় হবে বটে, কিন্তু সেক্ষেত্রে প্রকৃত যে কাঙ্ক্ষিত বিষয়টা সেটা অর্জিত হবে না। এজন্য আমরা কি করতে পারি? আমরা করতে পারি যে শিক্ষক উনি একজন শিক্ষার্থীর পাশে গিয়ে তাকে পড়ে শোনাবেন, অথবা উনি ওনার নির্ধারিত চেয়ার টেবিলে বসা থাকলে সেখানে একজন শিক্ষার্থীকে ডেকে এনে তাকে আলাদা একটি বেঞ্চে বসিয়ে তারপরে তাকে পড়ে শোনাবে। একটু টাইম কনজিউমিং হবে, যেহেতু আমাদের হাতে অনেক সময় দিয়েছে, 24শে জুন থেকে আমরা 10ই আগস্ট পর্যন্ত, অনেক সময়। আর ম্যাক্সিমাম স্কুলে স্টুডেন্ট কম আছে অনেক জায়গায়, 20 জন 25 জন 30 জন এরকম করে। আবার যেখানে একটু বেশি আছে সেখানে একটু টাইম বেশি লাগবে। আমরা আগে শোনানোর পরে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি কি না সেটা রেকর্ড রাখব। এইভাবে আমাদের প্রথম শ্রেণীর বিষয়টা শেষ হয়। এখন যদি আসি যে রেকর্ডটা কিভাবে কিপিং করব, এখানে একটা মজার বিষয় হলো যে আমরা রেকর্ডটা যে কিপিং করব, সেই রেকর্ড কিপিংয়ের আগে একটা নিয়মাবলী, অর্থাৎ রেকর্ড কিপিংয়ের শখটা একটু দেখে নিই। রেকর্ড কিপিংয়ের শখটা এইভাবে, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বাংলা বিষয়ের ক্ষেত্রে একই শখ ব্যবহার করা হয়েছে। তো সুতরাং আমরা বলবো যে এখানে আমাদের এই বিষয়টা যাতে আমাদের সঠিক থাকে সেই দিকটা আমরা একটু খেয়াল রাখব। তো এখানে যেটা হলো যে প্রত্যেকটা সাবজেক্টের একই যেহেতু শখ, আমরা একটু নিয়মাবলীটা দেখে নিই। এখানে প্রথম শ্রেণীর জন্য বাংলা পঠন দক্ষতা এবং শখের আমরা দেখতে পাই যে দুইটা অংশ, আরেকটা হলো বাংলা লিখন দক্ষতা। এখন অনেক শিক্ষক মহোদয়ের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে আমার প্রথম শ্রেণীর যে বাংলা বিষয়ের যে আমার যে শিখন অবস্থান যাচাইয়ের জন্য যে টুলস ডেভেলপ করা হয়েছে সেখানে তো আসলে লিখনের জন্য ওইভাবে কিছু নাই, তাহলে আমি কি করব? তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আপনি অবশ্যই লিখনের জন্য কিছু টুলস নিজে তৈরি করে নেবেন, কিছুই লাগে না। যেহেতু প্রথম শ্রেণী, আপনি যদি আমরা এই কাজটা করতে পারি, অর্থাৎ আমাদের স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, এই 50টা বর্ণ যদি আমরা তাদেরকে সিম্পলি শুধু লিখতে দেই এবং সেখান থেকে যদি আমরা এই বিষয়গুলো সঠিক প্রবাহ, সঠিক আকৃতি, সমান্তরাল, মাত্রা, বানান এই বিষয়গুলো দেখে থাকি, বিরাম চিহ্ন, ব্যাকরণ জ্ঞান প্রথম শ্রেণীর ক্ষেত্রে অতটুকু প্রযোজ্য নয়, যেই শ্রেণীর ক্ষেত্রে যতটুকু যেভাবে প্রযোজ্য হয়, তাহলে সেই বিষয়গুলো আমরা এখানে রেকর্ড কিপিংয়ে আনতে পারি। এবং আর বাকি এই বিষয়গুলো কিভাবে রেকর্ড কিপিংয়ে আনবো সেটা যদি আমি একটু এই নির্দেশাবলীটা দেখি, যে নির্দেশাবলীটা আমরা যদি একটু নিচের দিকে দেখি, যে রেকর্ড কিপিংটা আমার কাছে যেটা মনে হয় যে এখানে কোডিং নির্দেশনা, অর্থাৎ কোডিংয়ের মাধ্যমে করতে হবে। আমরা দেখতে পাই যে 6 ধরনের কোডিং আছে, 0, তারপরে 9, তারপরে 1, 2, 3, 4, এই 6 ধরনের কোডিংটা আমরা এখানে রেকর্ডটা রাখবো। 6 ধরনের কোডিংটা যদি আমার আনতে হয়, তো সেক্ষেত্রে আমার যে বিষয়টা এখানে বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, অনুসিদ্ধান্ত, এই বিষয়গুলোর ক্ষেত্রে আমরা 0 কোড আনবো যদি ভুল উত্তর দেয়, অর্থাৎ একটা অবর্ণ দেখিয়ে আমি যদি একজন শিক্ষার্থীকে বলি যে সেক্ষেত্রে এখানে একটা বর্ণ দেখালাম, যে ধরেন যে এই বর্ণটা দেখালাম যে এটা কি স্বরেয়া, না বলে সে বলল হয়তো স্বরেয়া, অথবা সে এ বর্ণ না বললে বলল যে ওই, তাহলে একটু ভুল হলে কি হবে? ভুল হলে তাকে আমি 0 দিব। আর তাকে আমি কিছু প্রশ্ন করলাম কিন্তু সে কোনো উত্তর দিল না, উত্তরটা লিখলো না, চুপ থাকলো, একটা সার্টেন টাইম আমি অপেক্ষা করলাম কিন্তু সে কোনো রিপ্লাই দিল না, সেক্ষেত্রে 9। আর 1, 2, 3, 4 কার ক্ষেত্রে? 1, 2, 3, 4 হলো চলতি মানের নিচে যদি হয় তাহলে সে 1। চলতি মানের নিচে কি, যে অনেক কথা এখানে লেখা আছে যে শ্রেণী উপযোগী যোগ্যতার চেয়ে বেশ পিছিয়ে অথবা শিক্ষকের পূর্ণ সহায়তায় পারে, এরকম যদি হয়, অর্থাৎ শিক্ষকের পূর্ণ সহায়তা ছাড়া পড়তেই পারে না, তাহলে 1। আর চলতি মান যদি হয় তাহলে হবে 2। চলতি মানের ক্ষেত্রে মোদ্দা কথা হলো যে শিক্ষকের আংশিক সহায়তায় পড়তে পারে। উত্তম হলো
সে শ্রেণী উপযোগী যোগ্যতা অর্জন করেছে বা প্রত্যাশিত সকল যোগ্যতাই অর্জন করেছে কিন্তু এবং সাবলীল, অর্থাৎ বিষয়টা পড়তে পারে, দেখে তার কারো কোনো সহযোগিতা লাগে না। আর অতি উত্তম হলো যে অন্তর্নিহিতভাবে বুঝতেও বলতে পারবে পড়ার পরে, অর্থাৎ যেটাকে আমরা বলি যে রিড টু লার্ন, অর্থাৎ সে ভিতরকার যে ইনার মিনিংটা সেই মিনিংটাও ধরতে পারে, সেরকম ক্ষেত্রে আমরা অতি উত্তম দিব। তো এখন বিষয়টা এখানে আরও কতগুলো বিষয় যে এই শখটা পূরণের ক্ষেত্রে আমরা বর্ণজ্ঞান, ধ্বনি সচেতনতা, শব্দভাণ্ডার, সাবলীলতা, বোধগম্যতা, এখন এরকম না যে যার বর্ণজ্ঞানে 4 পেয়েছে সে বুঝি অনুসিদ্ধান্তেও 4 পাবে বা সে যদি বোধগম্যতায়ও 4 পাবে, বিষয়টা এরকম না, একটা আরেকটার সাথে মেকানিক্যাল না। হয়তো বর্ণজ্ঞান তার যদি এখানে হয় যে সে বর্ণজ্ঞানে যদি কম পায়, এমনও হতে পারে যে বোধগম্যতায় তার কোনো স্তর অর্জিত হয়ই নেই, অথবা অনুসিদ্ধান্তের ক্ষেত্রে হয়ই নেই। কারণ এখন এগুলোর আবার ব্যাখ্যা বিশ্লেষণ আছে যে আসলে বর্ণজ্ঞানটা আমি কিভাবে বুঝবো। তারপরে ধ্বনি সচেতনতা, বর্ণজ্ঞান হলো যে অক্ষর ও ধ্বনির সম্পর্ক বোঝা এবং তা থেকে শব্দ গঠন করা। ধ্বনি সচেতনতা হলো যে শব্দের ধ্বনি চিনে নেওয়া এবং আলাদা আলাদা ধ্বনি শনাক্ত করার ক্ষমতা। যেমন বই, বর উচ্চারণটা, হ্যাঁ, কারণ বা বর্ণজ্ঞানের ক্ষেত্রে আবার ধ্বনি সচেতনতাটা একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ আমি বললাম ভাত লিখতে, সে লিখে রাখলো বয়কার বাত ও বাত, তাহলে এই শিক্ষার্থীর বোঝা যাবে যে তার ধ্বনি সচেতনতাটা আসে নাই। এবং ধ্বনি সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় এই নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং এখানে আরেকটা বিষয় হলো যে ধ্বনি সচেতন না হলে বর্ণ জ্ঞানটা প্রপারলি অর্জিত হয় না এবং একটা শিক্ষার্থীর পঠন দক্ষতাও বাস্তবিক অর্থে ওইভাবে বৃদ্ধি পায় না। তারপরে শব্দ ভাণ্ডার এবং ধ্বনি সচেতনতার ক্ষেত্রে আরেকটা দিকও আমরা যেটা খেয়াল রাখবো, প্রাসঙ্গিকভাবে বলে রাখি যে বাংলা বর্ণমালায় একটা আছে বর্ণ নাম আর একটা আছে বর্ণের উচ্চারণ। কারণ বর্ণের উচ্চারণ এই যে অনেকে আমরা পড়াই অ, আ, এ, ই, আসলে এটা হলো কখন, এটাও পড়ানো দোষের না, এটা হলো কখন যদি আমি উচ্চারণের দিক থেকে চিন্তা করে পড়ি। আর যদি বর্ণের নাম ধরে পড়াই তাহলে কিন্তু তখন স্বরে অ, স্বরে আ, এটা কিন্তু ওইটা বর্ণটার নাম, আর বর্ণের উচ্চারণ কিন্তু অ। তো এখানে আমাকে সঠিক উচ্চারণে পড়তে বলছে, আমি কিন্তু সেই দিকটা খেয়াল রাখবো। হ্যাঁ, এখানে আমাদের যে টুলসটা ডেভেলপ করা হয়েছে, কারণ অনেক যেমন এই যে বর্গীয় জ কিন্তু এইটার নাম, বর্ণটার নাম কিন্তু বর্গীয় জ, কিন্তু এটার উচ্চারণ কিন্তু জ, আবার এইটার নাম ঝ, আবার এর উচ্চারণও ঝ। এরকম অনেক শব্দ আছে বাংলা বর্ণমালায় যে নামও যা, শব্দ উচ্চারণতা, ওই বর্ণের উচ্চারণতা, আবার কখনো কখনো কোনো বর্ণ আছে যে বর্ণের নাম একরকম আর উচ্চারণ কিন্তু আরেক রকম। যেমন এটার ডয় বিন্দু র, আবার র এর উচ্চারণ কিন্তু একটু ভিন্ন। তারপরে এটার ঢ বিন্দু র এর উচ্চারণ র, গার্হ। তো এরকম এই যে ভ এর উচ্চারণও ভ আর নামও ভ। তো সুতরাং এইভাবে আবার আমাদের অনেক শিক্ষার্থী ভুলভাবে বলে বহ, ডর্র, ঢর্র। এই বিষয়গুলো আমরা শিক্ষক হিসেবে আমরা যখন অ্যাসেসমেন্ট করব তখন রেকর্ডগুলো রাখবো, আর যখন নিরাময়মূলক পাঠ দেব তখন এই বিষয়গুলোকে ওভারকাম করে সঠিকভাবে আমরা এখানে নিয়ে আসব। আর লিখনের ক্ষেত্রেও এখানে একটা বিস্তারিত ব্যাখ্যা দেয়া আছে, সঠিক প্রবাহ, আকৃতি, সমান্তরাল, মাত্রা, বানান, বিরাম চিহ্ন। আমি আর এইদিকে যাচ্ছি না। তাহলে রেকর্ডটা আমরা এইভাবে কোডিংয়ের ভিত্তিতে রাখবো। 6 ধরনের কোড ব্যবহার করব বাংলার ক্ষেত্রে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী একই রকমের অবস্থা। তো আমি আর রেকর্ড কিপিং নিয়ে খুব একটা না বলি। তারপরে দ্বিতীয় শ্রেণীতে চলে যাই। যদি দ্বিতীয় শ্রেণীর বিষয়টাও দেখি, ওই একই রকমের, এখানে 1 এবং 2 প্রথম শ্রেণীর মতোই। তারপরে তৃতীয় শ্রেণী 3 নম্বর পয়েন্টে যে বিষয়টা আছে, কিছু শব্দ দেয়া আছে, এই শব্দগুলো সঠিক উচ্চারণে পড়বে। তারপরে 4 নম্বরে আছে যুক্ত বর্ণ, এবং এই যুক্ত বর্ণগুলো যদি আমার কোনো শিক্ষার্থী বাস্তবিক অর্থে এই বর্ণই না চিনে, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণের এই চার্ট অনুসারে, অথবা যে কোনো বর্ণই না চিনতে পারে, তো সে যুক্ত বর্ণই বা কীভাবে চিনবে।
তো সেক্ষেত্রে আমার কাজ কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। অর্থাৎ যার বর্ণ চিনে না তাকে তো আর আমি এইটা করে সময় নষ্ট করার দরকার নেই। আমার তখন প্রয়োজনে আমি যুক্ত বর্ণের যারা পারঙ্গম শিক্ষার্থী আছে তাদের অবস্থাটা যাচাই করার জন্য প্রয়োজনে ওই দিন ওই শিক্ষার্থীদেরকে আমি বর্ণ লিখতে অথবা বর্ণ পড়তে দিয়ে কোনো একটা কাজে ব্যস্ত রাখতে পারি। এভাবে আমরা টাইমগুলোকে কাস্টমাইজ করে নিতে পারি। তারপরে পাশে আছে যে পাশাপাশি শব্দের মিল করে বাক্য তৈরি করো এবং সঠিকটিতে গোল চিহ্ন দাও। এই কাজটাও আমরা ওই আগের মতোই করব, যে এখানে খুবই আমাদের সতর্ক থাকতে হবে যেন একজন আরেকজনেরটা পাশেরটা দেখে যেন সঠিক উত্তরটা গোল্লা দিয়ে না রাখতে পারে। আবার মাঝে মধ্যে এমনও দু একজনকে যাচাই করা যে সে আসলে ভুল উত্তরটা মানে আন্দাজে দাগালো কিনা, যে তুমি গান গাও বা তুমি গান কেউ দিল গাও, তো গাওটাই তো সঠিক, তো তুমি গান গাও। তো ওকে জিজ্ঞাসা করা যে তুমি কি এটা পড়তে পারো, তুমি কি লিখছো, একটু যাচাই করে নেওয়া। যদি আমাদের শিক্ষক হিসাবে আমার মনে হয় যে না আসলে এটা পারার কথা না, কারণ আসলে প্রাথমিকভাবে আমি যখন অবস্থান যাচাই করব সেইটা আমার সেখানে প্রকৃতভাবে বাস্তব চিত্র কি শ্রেণীকক্ষে সেইটা দেখানো মূল উদ্দেশ্য। এখানে শতভাগ শিক্ষার্থী পেরেছে এই আইডিয়াল সিচুয়েশন রেখে দিলাম, আর অক্টোবর নভেম্বর মাসে আমাদের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে দেখলেন যে আসলে শিক্ষার্থী বর্ণই চেনে না, তাহলে এই চিত্রটা বরং খুবই হতাশাজনক বিষয়। বরং এরকম হোক যে আমরা জুন মাসে যখন অ্যাসেস করেছি আমার 30 জনের মধ্যে 5 জন শিক্ষার্থী বর্ণমালা শুধু চিনতে পেরেছে বা এই সকল আইটেমে সে টাচ করে সঠিক অ্যান্সার করতে পারছে, আর বাকি 25 জনের অবস্থায় বর্ণ চিনে নেয় বা বর্ণ চিনলে কোনো রকম স্বাধীন শব্দগুলো কোনো রকম পড়তে পেরেছে। বাকি নভেম্বরে গিয়ে দেখা গেল যে আমার ক্লাসের মধ্যে হয়তো 1-2 জন আছে যে এখনও সে হয়তো বর্ণ চেনার ক্ষেত্রে শিক্ষকের সহায়তা আংশিকভাবে প্রয়োজন হয়, আর বাকিরা সবাই কিন্তু সাবলীল। তো এই চিত্রটা মূলত, যেমন আমি সম্প্রতি একটা বিদ্যালয়ে ভিজিট করেছি, সেখানে দেখেছি যে আমাদের বরিশাল শহরের এই আসমত মাস্টার বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেখানে 1 থেকে 5ম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী 2য় শ্রেণীতে পাওয়া গেছে যে একটা বয়বিন্দু রকে ভুলভাবে বলেছে রেপ্র, আর বাকি সবাই কিন্তু আমি র্যান্ডমলি যাকে যেই বর্ণটা জিজ্ঞাসা করেছি তা কিন্তু পেরেছে। যদিও ওটা আমি সকলের 1-to-1 অ্যাপ্রোচে গিয়ে সবাইকে যাচাই করতে পারিনি সময় স্বল্পতার অভাবে। তো যাই হোক, আমরা এরকম চিত্রই প্রত্যেকটা বিদ্যালয়ে যেন আসে সেটা দেখতে চাই। তো এই বিষয়টা। তারপরে 6-এ যে বিষয়টা আছে, অনুচ্ছেদটি শিক্ষার্থী পড়বে, অর্থাৎ ক্লাস 1-এ কিন্তু শিক্ষক পড়বে, শিক্ষার্থী শুনবে, আর এখানে হলো শিক্ষার্থী পড়বে, শিক্ষক শুনবে, এবং শিক্ষার্থীর অবস্থানটা শিক্ষক তারপরে যাচাই করবেন। তারপরে যাচাই করা কিভাবে করবেন, এখানে কতগুলো নির্দেশনা আছে যে শিক্ষার্থী 1 মিনিটে কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে, অনুচ্ছেদটির মধ্যে মোট কতগুলো শব্দ সঠিকভাবে পড়তে পেরেছে, শিক্ষার্থী যে শব্দগুলো সঠিকভাবে পড়তে পারেনি সেই শব্দগুলো শিক্ষক লিপিবদ্ধ করবেন। অর্থাৎ আমরা যদি এই একটা শিট একজন শিক্ষার্থীর পিছনে ব্যবহার করি তাহলে আপনি ওইখানেই মার্ক করে রাখেন লাল কালি দিয়ে যে আবুল হাসনাত বা আব্দুর রহমান বা আব্দুল করিম বা আমেনা বেগম এরা এই বিষয়গুলো পড়তে পারে নাই, বা শ্রাবন্তী হালদার সে এই শব্দগুলো পড়তে পারে না, আপনি সেটার নিচে মার্ক করে রাখলেই দেন এটা কিন্তু শিক্ষক হিসাবে আমার পরবর্তীতে পরিকল্পনা গ্রহণে সহজ হবে। আবার পাশাপাশি এই কথাটাও বলে রাখি যে এই যে টুলসটা দেওয়া আছে এটা নমুনা, যদি এইটার মধ্যে থাকলেই সবচেয়ে ভালো হয়। নিজে নতুন করে টুলস বানিয়ে করতে যাওয়া সেটা আরেকটা বিষয়। আর টেক্সট বুকের টুলসটা ব্যবহার করলে হয় কি, অনেক সময় শিক্ষার্থীরা তারা নিজেরা কিন্তু মুখস্থ বলে ফেলে, আসলে ওখানে কি লেখা আছে ও জানে না, হাত ঘুরিয়ে ঘুরিয়ে বলতে বলতে পড়তে পড়তে মুখস্থ হয়ে যায়, পরে ঠোঁটস্থ করে বলে ফেলে। তো সেইটা যেন না হয় সেই জন্য আমাদের কর্তৃপক্ষ যে টুলসটা দিয়েছে সেটাই আমরা ব্যবহার করব। তো আর ফলাফল ছকের দিকে গেলাম না, যেহেতু একই ছক 1ম থেকে 5ম শ্রেণী পর্যন্ত, সুতরাং ছকটা আমরা ওইভাবেই ওই 6টা কোডিংয়ের মাধ্যমে সংরক্ষণ করব। তারপরে 3য় শ্রেণীর ক্ষেত্রে একই, এখানে পাখির নামে গোল চিহ্ন দেয়া, সবজির নামে গোল চিহ্ন দেয়া, তারপরে ছবির সাথে মিলিয়ে কোন বাক্যটা যায় তার সাথে ম্যাচ করা। এখানে একেবারেই বেসিক লিটারেসির অংশটা এসেছে 1-2-তে। এখানে দেখা যাবে যে অনেক শিক্ষার্থী হয়তো বর্ণ না চিনলেও সে হয়তো এই বিষয়গুলো সঠিকভাবে বললেও বলতে পারে।
তো যাই হোক, তারপরে 3-এ আছে আমার যুক্ত বর্ণ। যুক্ত বর্ণের ক্ষেত্রেও আমরা একটু দেখব। তো এখানে একটু ছোট্ট করে ইয়া দিয়ে দিই, মানে সংশোধনী, সেটা হলো যে উজ্জ্বল। এখানে জ জ ব, এই যে 3 নাম্বার, এখানে একটা ফলা শব্দটা লেখা দরকার ছিল, কারণ এই যে বর্গীয় জ বফলা, এটা বফলা, এটা এই ফলা শব্দটা এখানে থাকলে ভালো হতো। কর্তৃপক্ষ হয়তো এই বিষয়টিকে দেখবেন, বা আমরাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, তাড়াহুড়ো কাজের কারণে হয়তো মিসিং হয়ে গেছেন। তারপরে 4-এ যেটা হলো যে 4 থেকে 8 পর্যন্ত চাইলে আমরা একদিন এক শ্রেণীতে, আমাদের সময়টা খুবই এখানে অনেকটা সহজেই করা যাবে। 1 2 তারপরে 3টা না হয় একদিনে নিলাম, 1 2 আমরা করে শিক্ষার্থীদের কাছ থেকে নিয়ে নিলাম। তারপরে আবার 4 5 6 7 8, এইটা আবার ভিন্ন আরেকদিন আরেকটা শ্রেণীতে নিলেন, নিয়ে আমরা তারপরে যেটা হলো যে এই 9-এর ক্ষেত্রে আবার সময় লাগবে। এখানে 1-to-1 অ্যাপ্রোচে যেতে হবে, ঘড়ি ধরে এদেরকে প্রত্যেকের পড়ার ফ্লুয়েন্সিটা দেখতে হবে, কয়টা শব্দ কতটুকু 1 মিনিটে পড়তে পারছে এটা রেকর্ড রেখে, এবং কোন শব্দগুলো পড়তে পারে না সেটা ফাইন্ড আউট করে করতে হবে। আর 9-এর 4 থেকে 7, এইটা আলাদা একটা প্রশ্ন লিখতে দেয়া। এখন এক্ষেত্রে কিভাবে এই রেকর্ডটা রাখবেন, প্রয়োজনে আমি যেটা আমার ক্লাস্টারের শিক্ষকবৃন্দদেরকে বলেছি যে প্রত্যেকটা শ্রেণীতে শিক্ষার্থীদের জন্য বাংলা, ইংরেজি এবং গণিতের জন্য পৃথক 3টা খাতা যদি বানিয়ে নেওয়া হয়, 20 টাকা বা 30 টাকার মধ্যে যদি একটা খাতা বানাতে বলা হয়, তো ওই খাতাটায় তারা লিখবে এবং ওই খাতাটাই আপনি বিদ্যালয়ে সংরক্ষণ করবেন, এবং সেখান থেকে পরবর্তীতে পর্যবেক্ষণকারী যে কোনো পর্যায়ের কর্মকর্তা গেলেও যেন দেখানো যায়, পাশাপাশি আপনি শিক্ষক হিসাবে একজন শিক্ষার্থীর অবস্থানটা কোথায় আছে সেটা যেন চট করে বা খুব স্বল্পতম সময়ে বলে দেয়া যায়, সেই রেকর্ডটা যেন আমাদের সামনেই থাকে। তো 4র্থ শ্রেণীতে যেটা হচ্ছে যে অনুচ্ছেদটি পড়বে শিক্ষক শুনে শিক্ষার্থীর অবস্থান অর্থাৎ ওখানে শেষ আর এখানে হলো শুরু, সেই হিসাবে এই বিষয়টা গেল। তারপর দাগ টেনে ডান বামের সাথে সঠিক সমার্থক শব্দের মিল করা। এখন সম্মানিত শিক্ষকবৃন্দ, আমরা এই যে সমার্থক শব্দের সাথে মিল করা, আমরা কি শুধু এই কয়টা শব্দ পড়াবো? না, আমরা এর থেকে একটা মেসেজ নিই যে আমরা প্রত্যেকটা অধ্যায় আমাদের শিক্ষার্থীদের, আমরা জানি যে আমাদের আগস্ট মাসের যে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা, সেই প্রান্তিক পরীক্ষার মধ্যে যা সিলেবাস আছে সেখানে প্রত্যেকটার যতগুলো অধ্যায় আছে, প্রত্যেকটা অধ্যায়ের বা কবিতা হোক, গল্প হোক, প্রত্যেকটা অধ্যায়ের অজানা যে শব্দগুলো আছে, শিক্ষার্থীদের কাছে যেই শব্দগুলো নতুন বা একটু জটিল মনে হয়, সেই শব্দগুলোকে ফাইন্ড আউট করার পদ্ধতি আছে, তার আমি বলতে যাচ্ছি না, ভিডিও লম্বা হবে বলে। সেই শব্দগুলো থেকে ফাইন্ড আউট করে সেখান থেকে আমরা কমপক্ষে 3-4টা করে সমার্থক শব্দ তাদেরকে শেখাবো। দেন ইট উড বি ইজি ফর দেম টু কোপ উইথ দিস মেথড। আদারওয়াইজ হবে কি যে এরকম যেন না হয় যে স্যার আমার টুলসের মধ্যে যা আছে আমার শিক্ষার্থীরা সব পারে, টুলস সমাধান করে মুখস্থ করাই দিলাম, এর বাইরে আর কিছু পারে না। তো এটা হবে আরও বেশি ভয়াবহ অবস্থা, সেটা যেন না হয়। এটা জাস্ট আমরা একটা নমুনা হিসাবে ব্যবহার করব। তারপরে 3.1 থেকে 3.5-এর জন্য এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটা সে পড়বে, পড়ার পরে এখানে আর শিক্ষকের শোনার কোনো ব্যাপার নেই, সে তার সাইলেন্ট রিডিংয়ের মাধ্যমে সে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং দেবে, সেটা আমরা যাচাই করে তার রিডিং অ্যাবিলিটিটা দেখব, অর্থাৎ তার রিড টু লার্ন, অর্থাৎ সে যেন পড়ার পরে সে যে হৃদয়ঙ্গম করতে পেরেছে সেই বিষয়টা আমরা বোঝার চেষ্টা করব। তারপরে দাগ টেনে বিপরীত শব্দের মিল করায়, বিপরীত শব্দের ক্ষেত্রে ওই সমার্থক শব্দের মতোই বলতে চাই যে প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে যত শব্দ আসে সেই শব্দগুলোর আমরা বিপরীত শব্দ শেখাবো। এগুলো এখানে নমুনা হিসাবে যে 5টা শব্দ দেয়া আছে, শুধু এগুলো যেই মুখস্থ করাবো বিষয়টা তা না, এর বাইরেও আমাদেরকে শিক্ষার্থীদেরকে তৈরি করতে হবে। এখানেও বেশ কয়েকটা বিষয় আছে। 5-6-6-এর ক্ষেত্রে ওই বফলা শব্দটা বাদ গেছে, আমরা একটু নিজেদের মতো করে সংশোধন করে নিব। আশ্বিনে তালে স যোগ ব ফলা হলে ভালো হতো, আর বাস্তবিক এখানে ব নাই, এটা হয়তো ভুলক্রমে র হয়ে আছে।
আচ্ছা, তারপরে ধরা শব্দের সঠিক অর্থ কি? অর্থাৎ এখানে শব্দের অর্থটাও জানা, এটা একটা মেসেজ। এই 7 নম্বর পয়েন্টটাকে, প্রশ্নটাকে আমরা যদি একটা ইনস্ট্যান্স হিসাবে নেই, তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে শ্রেণীকক্ষে এখন থেকে শব্দার্থ আমাদের শেখাতে হবে। 8 নম্বরে আছে দাড়ি চিহ্ন বসা, অর্থাৎ এখানে বিরাম চিহ্ন, যতগুলো বিরাম চিহ্ন আমাদের শ্রেণী উপযোগী অবস্থায় আছে সবগুলোই এদেরকে নিয়মকানুন শেখাবো এবং এদেরকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। তা না হলে শুধু কোন বাক্যটিতে দাড়ি চিহ্ন বসবে এটা মুখস্থ করায় তো কোনো লাভ নেই। তোমার পরিবার সম্পর্কে লিখো এক্ষেত্রে, অর্থাৎ এখানে ফ্লুয়েন্ট রাইটিংয়ের ক্ষেত্রে আমরা প্রতিদিন প্রতি পাঠে যদি একটু প্র্যাকটিস করাই, দেন ইট উড বি ইজি ফর দেম। তা না হলে শুধু তোমার পরিবার সম্পর্কে মুখস্থ করায় কী লাভ হবে বলেন। এরপরে পঞ্চম শ্রেণীতেও এখানে দাগ টেনে শব্দের সাথে মিল করা অনেকগুলো বিষয় এসে গেছে। এখানে ফলা চিহ্নটা আছে শুধু, আমি আর নতুন করে বলছি না। 3-এ আমার ইতিমধ্যে এসে গেছে, সেই দিকে আর যাচ্ছি না। এখানে 4-এ একটা নতুন আইটেম আছে যেটা 1 থেকে 4-এ ছিল না, সেটা হলো চলিত রূপ, অর্থাৎ সাধুরূপ চলিত রূপ। এই রূপটাও এখানে উদাহরণ হিসাবে আছে, কিন্তু বাস্তবিক সাধু চলিত রূপ প্রত্যেকটা অধ্যায়ে আমরা যদি প্রতিদিন প্রতি পাঠে একটু শেখানোর ব্যবস্থা করি তাহলে তাদের জন্য অনেকটা বোঝা সহজ হবে। 6-এও বিরাম চিহ্ন, এটা ইতিমধ্যে বলা হয়ে গেছে। বিপরীত শব্দ, সঠিক বাক্য, এগুলো আমি বলে ফেলেছি, সুতরাং উদাহরণ হিসাবে আর এই দিকে যাচ্ছি না। 8-এ এখানেও সাইলেন্ট রিডিংয়ের জন্য একটা লেটারের পার্ট দেয়া আছে, লেটার থেকে বেশ কিছু প্রশ্ন করা আছে। আমরা এই পাশাপাশি এই একটা লেটার কিভাবে লেখে, লেটারের কতগুলো বেসিক অংশ, এই অংশগুলো আমরা যখন নিরাময়মূলক পাঠ দিতে যাব তখন শেখাবো। কিন্তু আমি আবারও একই কথা বলি যে 1 থেকে আমাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে টুলসগুলো আছে, এই টুলসগুলো নিয়ে আমরা যখন কাজ করব, অর্থাৎ যখন আমরা অবস্থান যাচাইয়ের মোডে থাকব, তখন কোনো শিক্ষার্থীকে কোনোভাবে হেল্প করব না। আর বিষয়টা এরকমও যেন না হয় যে 24 তারিখ থেকে আমরা 3-4 দিন একেবারে ওদেরকে পাঠ দিয়ে এই পুরা প্রশ্ন মুখস্থ করাইয়া তারপরে টেস্ট নিলাম, টেস্ট নিয়ে এরপরে রেকর্ড রাখলাম, দুর্দান্ত রেকর্ড আসলো, তারপরে পরবর্তীতে অক্টোবর নভেম্বর মাসে আমাদের কর্তৃপক্ষ বা যে কোনো পরিদর্শনকারী কর্মকর্তা গিয়ে যখন দেখলেন, তখন দেখলেন যে আই হাই অবস্থা খুবই খারাপ। সেটা যেন না হয়। আমরা আসলে এই অবস্থাটা, এই তিক্ত অভিজ্ঞতায় আমরা কেউই পড়তে চাই না। আমাদের কর্তৃপক্ষের উদ্দেশ্য তা না, আমাদের কর্তৃপক্ষের মূল উদ্দেশ্য আসলে কাউকে আটকানোও না। আমরা যাতে একটা বাস্তবিক ক্লাসরুম এনভায়রনমেন্টের যে মূল ডিমান্ড, যে একজন শিক্ষার্থী সে তার বাংলাটা সাবলীলভাবে পড়তে পারবে, দেখে পড়তে পারবে, বোধগম্যতা থাকবে, তার অনুসিদ্ধান্ত থাকবে, তার কিছু ভোকাবুলারি বৃদ্ধি পাবে, সে ধ্বনি সচেতন হবে, তার বর্ণজ্ঞানটা বৃদ্ধি পাবে, তার লেখার ক্ষেত্রে তার লেখার সঠিক প্রবাহটা ঠিক থাকবে, তার লেখার সঠিক আকৃতিটা ঠিক থাকবে, সমান্তরালটা সে মেনটেন করবে। অর্থাৎ আমি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ হলো শুরু করলাম উপর থেকে, বাংলাদেশ তালেব বসা যাইতে যাইতে একেবারে খাতার মাঝখানে চলে আসলো। বিষয়টা যেন এরকম না হয়, কোনো বর্ণটা বড় কোনোটা ছোট এরকম যেন না হয়। মাত্রা জ্ঞানটা যেন শিক্ষার্থীর থাকে, কয়টা পূর্ণমাত্রার বর্ণ, কয়টা অর্ধমাত্রার বর্ণ, কয়টা মাত্রাহীন বর্ণ, সেইটা যেন শিক্ষার্থীরা জানে। লেখার ক্ষেত্রে যেন সে বিরাম চিহ্নের উপরে সচেতন হয়। লেখার ক্ষেত্রে তার ভাষার যে ব্যবহার, গঠন রীতি, শব্দ, পদ, বাক্য গঠনের সঠিকতা, এই বিষয়গুলো, অর্থাৎ সেই যে যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা, সেই বিষয়গুলোটাও যেন ঠিক থাকে। এরকম যেন বাক্য না বলে যাই আমি স্কুলে, বা আমি যাই স্কুলে, বা স্কুলে আমি যাই, বা স্কুলে যাই আমি, এইটা না বলে যেন সে আমি স্কুলে যাই, এই বিষয়টা যেন, এই রিদমটা যেন সে ধরতে পারে। অর্থাৎ যেটা একজন একটা মৌলিক চাহিদা আর কি, অর্থাৎ এর বেশি কিছু না। এবং সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের এই কাজটা অবশ্যই আমাদের নির্ধারিত সময়ের মধ্যে, সকাল 9টা থেকে বিকাল 4:15 4:30টার মধ্যে আমাদের নির্ধারিত যে কাজ, সেই কাজের মধ্যেই আমরা এই কাজটা করতে পারবো বলে আশা করি। সুতরাং আমার সঙ্গে এই বিষয়টা এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমি এর পরবর্তী ভিডিওতে ইংরেজি বিষয়টা কিভাবে অ্যাচিভ করাবে সেই আরেকটি ভিডিও নিয়ে হাজির হব। তো সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমার আজকে আপনাদের সকল থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম।